বন্যার পানিতে ভেসে আসা কচুরিপানাগুলোর দিকে এক মনে তাকিয়েছে সায়ের। গভীর চিন্তায় যেন ডুব আছে। তার ভাবখানা আকাশের চারটাও যেন বুঝতে পারছে না। সম্পূর্ণ নৌকা ঘুরিয়ে জমিদার বাড়ির দিকে ছইয়ের ভিতরে বিন্দুসহ আরেকজনকে দেখে সায়েরের সেদিকে পা বাড়ায়নি। বাইরে এসে ছাইয়ের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। কোনো কথা সে নিজের ইচ্ছায় বলেনি, সম্পূর্ণের কথা শুধু হুঁহা করছে। সায়েরের আসাতে ওরা তিনজনেই বিরক্ত। সুন্দর মুহূর্তটাকে দিল শেষ করে, কিন্তু মুখে কেউ কিছু বলল না। পরীর মাথাটা গরম হয়ে আছে। ইচ্ছে করছে এই ছেলেটাকে এখানে ধাক্কা মেরে বন্যার জলে পানিতে ভাসিয়ে দিতে। অনেক দিন পর সে লোকচক্ষুর আড়ালে বাড়ি থেকে বের হয়েছে, আর ওর সব আশা আকাঙ্ক্ষা সায়ের শেষ করে দিল। পরী এসব ভাবনার মাঝে সায়ের বলে উঠল, তোমাদেরকে বিরক্ত করলাম তাই না সম্পান? চকিত সম্পানের মুখে সামান্য হাসি ঝুলিয়ে সে বলল, না সাহেব, এইটাই তো আমার কাম। সায়ের শব্দ করে হেসে উঠল, ঘাড় ঘুরিয়ে সম্পূর্ণের দিকে তাকিয়ে বলল, মুখে না বললেও মনে মনে ঠিকই তুমি বিরক্ত হয়েছ। যাই হোক, বিন্দুকে আর তার বাপের বাড়িতে না রেখে শ্বশুর বাড়িতে নেওয়ার ব্যবস্থা করো। তাহলে দেখবে আমার মতো আর কেউ তোমাদের বিরক্ত করতে আসবে না। তোমাদের লুকিয়ে ঘুরতে যেতে হবে না। সম্পন চুপ করে থাকলো। আপন মনে বৈঠার হাল ধরছে সে। পানির কলকল শব্দে মুখরিত হচ্ছে চারিদিক। দুজন রমণী বসে আছে ছইয়ের ভিতর, আর দুজন পুরুষ নৌকার দুপাশে দাঁড়িয়ে আছে। পানির শব্দ ছাড়া কেউ কোনো শব্দ শুনতে পাচ্ছে না। প্রকৃতির জন্য এই গুমোট ভাবটাই পছন্দ হলো না। তাই সে মেঘকে খানিকটা নাড়া দিতে বাঘের মতো গর্জন করে ওঠে। এতে বিন্দু খানিকটা ভয় পেয়ে বলে, মেঘের অবস্থা কী বা মাঝি? বৃষ্টি আইবনি? ঝড় হইবনি? এত ডরাস কেন বিন্দু? আমি আছি, সায়ের দাদা আছে। পরখের থেমে গেলে সে পরিণামটা আনতে চেয়েও আনলো না। তারপর আমতা আমতা করে সে বলল, মাইয়া মানুষের এত ডরাইলে চলে? বিন্দু জবাব না দিয়ে সায়ের জবাব দিল, মেয়ে মানুষ হলো ফুলের মতো নিষ্পাপ। তাদের কোমলতা প্রকাশ পায় তার সুবাসে। এই পরিস্ফুটক ফুলকে বিনা অনুমতিতে স্পর্শ করতে হয় না, বিশেষ অনুমতিপত্র নিয়ে তাদের স্পর্শ করতে হয়। যদি কেউ বিনা অনুমতিতে তাকে স্পর্শ করে তাহলে তার কঠোরতা দেখা যায়। বিষাক্ত কাঁটা, যেই কাঁটা পার করার সাধ্য কোনো পুরুষের নেই। সেখানে প্রকৃতি এই গর্জন নিছক অতি সাধারণ। মেয়ে নামক ফুলদের কাজ শুধু সুবাস ছড়ানো নয়, মাঝে মাঝে কাঁটার মতো বিষাক্ত হতে হয়। একটু চুপ থেকে সায়ের বলল, কি বলো সম্পন? একেবারে ঠিক কথা কইছেন দাদা। আমিও বিন্দুরে সবসময় কই যে একটু শক্ত হ, খালি ভয় পাই। আমি যখন না থাকবো তখন। বিন্দু হুড়িমুড়ি উঠে বাইরে এলো। সম্পনকে শেষ কথা বলতে না দিয়ে জোরে কইল, তোমারে না কইছি এমন কথা কইব না, তারপর কও এমন কথা কাও বারবার। আমার মরার কথা কইবা না, কইয়ে দিলাম। বোকা বনে গেল সম্পন। সে বলল, কি আর মেয়েটা বুঝলো কি? তবে সম্পনকে নিয়ে বিন্দু একটু বেশিই ভাবে। কতখানি ভালোবাসা সেটা বিন্দু বোঝাতে পারত, তাহলে নিজেকে শান্ত করতে পারত। কিন্তু ভালোবাসার পরিমাণ আজ পর্যন্ত কেউ করতে পারেনি। সেখানে বিন্দু ব্যর্থ। সম্পন বলে উঠলে, আমি কইলাম কি আর তুই বুঝলি কি? অহন কথা কইস না, কেউ দেখলে খারাপ ভাবে। যা ভিতরে গিয়ে বস। রাগে গজরাতে গজরাতে পরীর পাশে গিয়ে বসলো। পরী অত কিছু খেয়াল করলো না। ওর মনে শায়েরের কথাগুলো ঘুরছে। মেয়েদের দুটো রূপের কথা সে ফুল দ্বারা বুঝিয়েছে, যা পরীর ভালো লাগলো। তবে মুখ ফুটে কোনো কথা বলল না। এর মধ্যে সম্পান মাঝি গুনগুন করে গান ধরল। নদী সম্পর্কিত গানগুলো খুব সুন্দর হয়। সেরকম একটা ভাটিয়ালি গান ধরছে। চোখ বন্ধ করে তা অনুভব করছে পরী। 15 বছর জীবনে সে এই গ্রামটাকে হাতে গোনা কয়েকবার দেখেছে। বাকি জীবনে বাড়ি চার দেওয়ালের মধ্যে বন্দি কেটে গেছে। কিন্তু বড় দু বোনের জীবন ছিল আলাদা। ওরা হেসে খেলে পুরো গ্রাম ঘুরেছে, ঠিক আর 5টা মেয়ের মতো। কিন্তু পরীর জীবন কেন আলাদা দেখেছে মালা তা জানে না। মাকে অনেক প্রশ্ন করে উত্তর মেলেনি। পরীর ভাবনা ছেদ করে চরচর করে বৃষ্টি পড়তে লাগলো। গর্জে উঠল মেঘ। ঝুমঝুম শব্দ তুলে পানিতে পড়তে লাগলো বাড়িধারা। বিন্দুর ডাকে সম্পনের দ্রুত ছইয়ের ভিতরে এসে বসে, কিন্তু সায়ের এলো না। সে বাইরে দাঁড়িয়ে ভিজতেছে দেখে সম্পন বলল, ও দাদা, ভেতরে আইয়ে বয়েন। এমনি থাইলে পুরো ভিজে যাবেন তো। ভেতরে দুজন নারী আছে সম্পন, ওদের অনুমতি ছাড়া ভেতরে যাবো কীভাবে? সম্পন বাড়ি অবাক হলো। মেয়েদেরকে সায়ের সম্মান করে সেটা জানে সম্পন, কিন্তু এতটা সম্মান করে তা জানতো না। সে বলল, বিন্দু কিছু কইব না দাদা। এবার সায়ের কিছু বলল না, তবে ভেতরে ঢুকলো না। পরি ভারী অবাক হয়েছে সায়ের হতে। তার মানে সায়ের এটা বোঝাতে চাইছে যে পরি অনুমতি না দেওয়া পর্যন্ত সাহেব ভেতরে আসবে, এসে বসবে না। তাই পরি বলল, আপনি ভেতরে আইয়ে বসেন, আমাকে কোনো সমস্যা হইব না। অনুমতি পেয়ে সাহেব ভেতরে এসে সম্পনের পাশে বসলো। এতটুকু সময় সে ভিজে একাকার। পাঞ্জাবির হাতা গুটিয়ে মাথার চুল ঝাড় দিতে লাগলো। পরি নিজের ঘোমটা ভালো করে টেনে নিল। তারপর হেলিকেন কমানো আঁচ বাড়িয়ে দিতে আলো হলো নৌকা।
ওনার ফাঁক দিয়ে আর চোখে সে সাহেরকে দেখে নিল, তারপর অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে রইল। এরপর আর নীরবতা পালন করছে নৌকা জুড়ে, ঢেউয়ের ঢেউয়ের দুলছে। চারজন এমনভাবে বসে আছে যেন এই নৌকে তারা 7 সমুদ্র 13 নদী পার করবে, এভাবেই যাবে নতুন দেশে। কিন্তু শুধু বিন্দু আর সম্পনের হলো। পরি আর সাহেরের পথটা তো সম্পূর্ণ আলাদা। ওরা দুইজন এসে তালগোল পাকিয়ে দিল, তা ভেবে মুখ চেপে হাসলো বিন্দু। কিন্তু এভাবে আর কতক্ষণ? ঢেউয়ের তালে নৌকা কোন দিকে যাচ্ছে তা বোঝা মুশকিল। তাই সম্পন ছয়ের সাথে গোজা প্লাস্টিকের বস্তাটা দিয়ে লম্বা টুপি আকারে বানিয়ে নিল। তারপর আবার গিয়ে নৌকার হাল ধরল। আজকে নতুন সহজে অন্দরে ঢোকা গেছে। তবে ভয়ের বিষয় হচ্ছে আজকে আফতাব বাড়িতে না থাকলেও আখির আছে। আখির বৈঠক ঘরে একপাশে ঘরে শুয়ে আছে। হয়তো তিনি কিছু টের পাননি, কিন্তু পরীর ঘর কোনটা সেটা তো ওরা জানেই না। খোঁজা তো মুশকিল হয়ে যাবে। তবু পা বাড়ায় অন্দরমহলে। অন্দরমহলে বেশিরভাগ ঘর তালাবন্ধ, হয়তো কেউ থাকে না বিধায় তালা ঝুলিয়ে রাখা আছে। এর মধ্যে একবার হোঁচট খাওয়া হয়ে গেছে শেখরের। নাইম টেনে না ধরলে হয়তো মুখ থুবড়ে পড়ে যেত। যেতে যেতে সামনে পড়লো মালার ঘরটি। সেখানে উকি দিয়ে দেখলো মালা শুয়ে আছে, এখানেও জেসমিনও আছে। সে মালার সেবা করছে। মালার প্রতি জেসমিনের এত ভালোবাসা দেখে মুগ্ধ না হয়ে পারল না। ওখানে সময় ব্যয় না করে দুজনে আবার সামনে এগোলো। এবার ওরা পৌঁছে সেই ঘরে গেল যেখানে পালক, মিষ্টি আর রুমি আছে। নাইম ওদের দেখে দ্রুত শেখরকে নিয়ে ঢুকে পড়লো। তারপর দরজা ছিটকে নিয়ে লাগিয়ে দিল। ওদের এ সময় দেখে রীতিমতো ভয়ে কাঁপছে পালক, মিষ্টি, রুমি। এই মুহূর্তে যদি কোনো অঘটন ঘটে তাহলে ওরা অনেক বড় সমস্যায় পড়বে। রুমি দৌড়ে এসে, তোরা ভেতরে ঢুকলি কীভাবে? কেন এসেছিস এখানে? শেখর একটু ভাব নিয়ে বলল, শান্ত হ। আমরা দুজন তো একটু পরীকে দেখতে এসেছি যার ডানা নেই। তো জানা তোর জন্য পরী লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে সদরে গ্রহণ করবে বলে। পালক রুমকিকে চুপ করে দিয়ে আস্তে করে বলল, আস্তে কথা বলে, কেউ শুনতে পেলে আমাদের খবর আছে। এবার নাইম একটু বিরক্ত হয়ে বলল, তোদের কথা শেষ হলে বল পরীর ঘরটা কোন দিকে। পালক নাইমকে থামানোর জন্য বলল, তোর আশাটা কি খুব জরুরি ছিল নাইম? এত জেদ করিস না তো তুই। এখন যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? আমার কথা শোন, ফিরে যা। কিন্তু নাইম নাচরবান্ধা, সে যখন এসেছে পরীর ঘরে যাবেই। তাই ও বলল, তুই না বললে পরীর ঘরে আমি পেয়ে যাব। চল শেখর। শেখরের হাত টেনে নিয়ে বের হলো নাইম। পালককে চেয়ে কিছু বলতে পারলো না। এই ছেলের প্রতি মুহূর্তে ওদের চিন্তায় ফেলে দেয়, অথচ নিজের একটু চিন্তা হচ্ছে না ধরা খেলে যে কী হবে। আবির যার নাক ডেকে ঘুমাচ্ছে বাইরে থেকে শোনা যাচ্ছে, আর নিজের ঘর তো কাঁপিয়েই ফেলছে। দু হাতে কান চেপে ধরে শেখর বলল, এই বুড়ি দেখছি দেওয়াল ফাটিয়ে দেবে। নেহাত দেওয়ালগুলো অনেক মজবুত, তা না হলে জমিদার মশাই প্রতিদিন দেওয়াল তৈরি করতে হতো। প্রতি উত্তর না করে নাইম পা বাড়ায় তার সামনে। অন্ধকারে সম্পূর্ণ অন্দরমহল ফাঁক ফোকর দিয়ে চাঁদের আলো ঢুকেছে। সেই আলোতে সাবধানে পা ফেলছে নাইম আর শেখর। পরীর ঘরে ঢুকতে ওরা চারিদিকে চোখ বুলায়। কিঞ্চিত আলোয় ঘরটা সব কিছু স্পষ্ট নয়। কিছুটা সন্দেহ নিয়ে ঘরে ঢুকলো নাইম, কারণ সবগুলো ঘর বন্ধ আর এটাই শেষ ঘর। কিন্তু ঘরে ঢুকে চাঁদের আবছা আলোয় একটা অবয়ব দেখতে পেল পালঙ্কের উপর। পা টিপে টিপে পালঙ্কের কাছে গিয়ে নাইম। বুকটা কেমন ধুকপুক করছে। শেখর পিছন থেকে ফিসফিস করে উঠলো, এটাই কি পড়ি? হাতের ইশারায় শেখরকে চুপ থাকতে বলল। এখন কথা বলার সময় নেই। আশেপাশে তাকিয়ে নাইম বুঝতে পারলে এটাই পরীর ঘর। কেননা একজন কিশোরী মেয়ের ঘর যেমন হয় এই ঘরটা ঠিক তেমনই। কিন্তু বিছানায় শুয়ে থাকা ব্যক্তিটি কে আদৌ পড়ে? গায়ের জামাটা হালকা সরাতে জুমানের মুখটা দেখতে পেল। দুজনে চমকে গেল ছোট্ট জুমানের দিকে। তাহলে পরি কোথায়? একটু দূরে সরে এলো নাইম। শেখর এক পলক জুমানের দিকে তাকিয়ে বলল, এটা কি পরীর ঘর নয়? তাহলে কোনটা? না, এটা পরীর ঘর না। শেখর বিস্ময়কর কণ্ঠে বলে, তাহলে পরীর ঘর কোনটা? কিছুটা ভাবলো নাইম, তারপর বলল, আমার মনে হয় পরি বাড়িতে নেই। রাতের আধারে সে কোথাও গেছে। কিন্তু কেন? শেখরও বেশ ধান্দায় পড়ে গেল। সত্যি তো, পরি যদি অন্দরমহলে থাকতো তাহলে এতক্ষণে টের পেতো, হয়তো ওদের ধরে ফেলতো। তার মানে সত্যি সত্যি পরি বাড়িতে নেই। তাহলে গেল কোথায় পরি? নৌকা যখন জমিদার বাড়ির ঘাটে এসে ভিড়ল তখন বৃষ্টি জমে গেছে। সায়ের নেমে গিয়ে কোনো না দেখে তাকিয়ে চলে গেল। এমনকি সম্পনের সাথে কথাও বলল না। সায়ের চলে যাওয়ার কিছু সময় পরে পরিও নামলো। বিন্দু সম্পনকে বিদায় জানিয়ে বাড়ির পেছনের দিকে চলে গেল। সেখানে একটা বড় পেয়ারা গাছে উঠে দেওয়াল পর্যন্ত। গাছটা বেয়ে উঠে দেওয়াল টপকে পড়ল পরি। তারপর বড় আম গাছটা বেয়ে উঠল অন্দরমহলের ছাদে। আম গাছটা ছোটো ছোটো ডালপালা বেশি থাকায় উঠতে অসুবিধা হয়নি পরি। তাছাড়া গাছে চড়ার অভ্যাস ওর ছোটো থেকে আছে। ছাদের দরজাটা খুলে সে ভেতরে ঢুকলো। নিজের ঘরে আসতে জুমানকে এলোমেলো হয়ে ঘুমিয়ে থাকতে দেখলো পরি। ছেলেটা বড্ড ঘুম কাতর। একবার ঘুমিয়ে পড়লে দিন দুনিয়া ভুলে যায়। কানের কাছে ঘন্টা বাজালেও সে টের পাবে না। যতক্ষণ না পর্যন্ত সূর্যের আলো চোখে এসে পড়বে ততক্ষণ পর্যন্ত তার ঘুম ভাঙবে না। এজন্য পরি যেদিন ঘর থেকে বেরোয় সেদিন জুমানকে নিজের সাথে রাখে। পরি বের হওয়ার কথা জুমান জানে। সর্বদা তার বোনকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকে। কিন্তু ঘরে এলে নতুনত্বের গন্ধ নাকে এলো পরির। এটা তো
কোনো পুরুষের গায়ের গন্ধ, সেটা বুঝতে পারছে সে। তাহলে কি তার অনুপস্থিতিতে কেউ এখানে এসেছিল? হ্যাঁ, তাই হবে। কিন্তু কার এত বড় সাহস যে পরীর ঘরে আসে? হারিকেনের আঁচটা বাড়িয়ে দিয়ে চারিদিকে চোখ বুলে পড়ি। মেঝেতে চোখের দিকে কাদামাখা পায়ের ছাপ স্পষ্ট হয়ে যায়। একজন নয়, দুজন পুরুষ এসেছিল এই ঘরে। তবে তারা কারা? হেরিকেন হাতে নিয়ে পুরো অন্দরমহল ঘুরে এলো পরী, কিন্তু কাউকে দেখল না। অন্দরমহলে দরজায় খুলে বৈঠকের ঘরে পা রাখতে সামনে সায়েরকে দেখতে পেল। গায়ের পাঞ্জাবিটা খুলে মাথা মুছতেছে। এভাবে খালি গায়ে লোকটাকে দেখে মুখ ঘুরিয়ে নিল পরী। দূর থেকে পরীকে দেখে তাড়াহুড়ো করে আর একটা পাঞ্জাবি গায়ে জড়ালো সায়ের। হারিকেনে আবছা হলে হঠাৎ এক রমণীকে দেখে ঘাবড়ে যায় সায়ের। আর নিজেকে এই অবস্থায় কোনো নারী দেখে ফেলেছে বিধায় লজ্জিত সে। তড়িঘড়ি করে পাঞ্জাবি গায়ে দিতে গিয়ে উল্টো করে ফেলেছে সে। চুলগুলো ঠিকমতো মুছতে পারল না। কোনো দরকার ভেবে দ্রুত পায়ে পরীর সামনে এসে দাঁড়ায়। তবে দুহাত দূরে সরে রেখে দাঁড়িয়েছে সায়ের। সে ভেবেছিল কুসুম এসেছে, কিন্তু কাছে এসে বুঝতে পারলো এটা কুসুম নয়, অন্য কিছু। কিন্তু জেসমিনের মালা নয়, এটাও বুঝতে পারলো। তাহলে কি এই মেয়েটা পরী? এই মুহূর্তে সায়েরের সামনে জমিদার কন্যা পরী দাঁড়িয়ে, তা বুঝতে বেগ পেতে হলো না সায়ের। তাই সে বলে উঠল, কোনো সমস্যা হচ্ছে? আজকে হঠাৎ আপনি বাইরে এলেন যে? কথাটা বলে মাথা নিচু করে বলল। তবে সায়েরের কথা ভাবে বোঝা গেল যে সে পরীকে চিনেছে, কিন্তু কিভাবে? এর আগে কখনো সায়েরের মুখোমুখি হয় নাই পরী, তাহলে চিনল কিভাবে? পরী মাথা নেড়ে শুধু। সায়ের বলে, এত রাতে ঘর থেকে বের হবেন না, যে কোনো সময় বিপদ আসতে পারে। নিজেকে সুরক্ষিত রাখতে আপনি জানেন। তা আমি জানি, তবু সাবধানের মায় নেই। পেছন থেকে আঘাত আসলে নিজেকে রক্ষা করা খুব কঠিন হবে। কোনো সমস্যা হলে কুসুমকে পাঠিয়ে দিবেন। পরে চুপ থেকে কথাগুলো শুনল। ফিরে যেতে কেউ ঘুরে দাঁড়িয়ে বলল, পাহারা বাড়িয়ে দেন, অন্দরে কেউ ঢুকেছে, ভাগ্য ভালো আমার হাতে পড়েনি। এটুকু বলে দরজা বন্ধ করে দিল পরী। মুখের উপর দরজা বন্ধ করে দেওয়াতে অপমান বোধ করলো সায়ের। মুখে বিরক্ত নিয়ে আবারও বারান্দায় গিয়ে দাঁড়ালো। পরীকে সে কখনো দেখেনি, আর না দেখার ইচ্ছে আছে। কারো মুখ থেকে পরীর সম্পর্কে আজ পর্যন্ত কিছু শোনেনি। সে সময়ও তার নেই। আফতাব সবসময় তাকে কাজের উপর রাখে। আজ থেকে কাল ওখানে, তো পরশু এখানে, দৌড়ের উপর থাকে সে। তবে এবার সায়ের ঠিক করেছে যে আফতাবকে বলে কয়েকদিন বিশ্রাম নিতে। আর এত কাজ করতে ভালো লাগে না। তখন মনে পড়ল পরীর বলা কথাটা, অন্দরমহলে নতুন কেউ ঢুকেছিল, কিন্তু সে কে হতে পারে? একথা আফতাবের কানে গেলে হুলস্থুল কাণ্ড ঘটাবে। এর থেকে কাল পাহারা বাড়িয়ে দিবে। দেশে বন্যা হচ্ছে বিধায় তেমন পাহারা দেওয়া হয় না। এই সুযোগে অন্য কেউ এসে ঢুকবে তা মাথায় ছিল না সায়েরের। তবে বেশি মাথা না ঘামিয়ে সে ঘুমাতে চলে গেল। সেই রাতে পরীর ঘুম হলো না। মাথায় একটাই কথা ঘুরঘুর করছে, কে এসেছিল? পরী তো যাওয়ার সময় বাইরে থেকে দরজার চিটকিনি তুলে দিয়েছিল, কিন্তু এসে দেখে দরজার হাট খোলা। সন্ধ্যার দমনের জন্য কাঠের টেবিলের উপর হারকেনটা রাখলো। তারপর চেয়ার টেনে বসে বই খাতার ভাঁজ থেকে কাঙ্ক্ষিত খাতাটি বের করে ওলটপালট করতে লাগলো পরী। সেদিনের সোনালি রাখালের হাত ধরে পালিয়ে যায়, ঠিক আগের দিন এই খাতাটা পরীকে দিয়ে যায়, আর কঠিন সুরে আদেশ দেয়, শোন পরী, তোর যেদিন 15 বছর বয়স হবে সেদিন এই খাতাটা খুলে পড়বি। কিন্তু পরী কি আর অত কিছু বুঝে? তখন সে বোকার মতো তাকিয়েছিল। খাতাটা নিতে চাইছিল না, সোনালি জোর করে দিয়ে গেছে। বড় বোন নিজের মায়ের থেকেও বেশি ভয় পেত। সারা বাড়িতে এই একটা মানুষের কথাই মান্য করতে দেখা যেত পরীকে, আর খুব ভালোবাসত। তাই সোনালির কথায় অবাধ্য হয়নি পরী। 15 বছর বয়সে পা দিয়ে খাতাটা খুলে বসেছে, কিন্তু সোনালির এরকম শর্ত দেওয়ার মানে আজও বুঝে উঠতে পারেনি পরী। স্মৃতিচারণ করতে করতে পরবর্তী পাতা উল্টায় পড়ি। সেখানে গোটা গোটা অক্ষরে লেখা, পাতা উল্টে দেখো একটা গল্প লেখা। এই গল্পটি পড়ি ছাড়া অন্য কারো পড়া মানায় না। আনমনে হাসলো পড়ি। তারপর পাতাটা উল্টে ফেলল। ভালোবাসা কি সেটা আমাকে শিখিয়েছে। ভালোবাসা, ভালো লাগা, মায়া একটা মেয়ে যতক্ষণ না পর্যন্ত বোঝে না, ততক্ষণ সে প্রেম নিবেদন পায়, আর তার চোখে কাউকে না কাউকে ভালো লাগে। এই দুটো জিনিস ছাড়া কারো পক্ষে ভালোবাসা বোঝা অসম্ভব। এসব আমাকে রাখাল বুঝিয়েছে। বুঝতাম না যে ভালোবাসা কি, কাউকে কখনো ভালোই লাগেনি। এমনকি বুঝতেও পারিনি যে আদৌ আমার কাউকে ভালো লাগে কিনা। সেদিন ওই রাখাল আমার চোখে আঙুল দিয়ে আমার ভালো লাগা আমাকে বুঝিয়েছে, অবাক করে দিয়েছে আমাকে। স্কুল থেকে ফেরার সময় রাস্তায় দেখা হলো রাখালের সাথে। সে নাকি আমার জন্যই দাঁড়িয়ে থাকতো। প্রথমে অত কিছু ভাবতাম না। 14 বছর বয়সে আর কত বুঝবো। সে কোথা থেকে এসে হাতে একটা চিঠি গুজে দিয়ে গেল। আমি অবাক হয়ে তাকিয়েছিলাম। শানু আর দীপা দুদিক থেকে ঠেলা মেরেছিল। সেদিন অনেক রসিকতা করেছিল। বাড়িতে এসে চিঠিখানা খুলে এক রাশ মুগ্ধতা ঘিরে ধরেছিল আমাকে। এত সুন্দর করে কেউ চিঠি লিখতে পারে তা আমি কখনোও ভাবিনি। আমি জানি পড়ি, তোর এখন চিঠিটা পড়তে খুব ইচ্ছে করবে। পড়বি? তাহলে পরের পাতাটা উল্টা। সত্যি পড়ে জানতে ইচ্ছে করছে, তাই সে দ্রুত পাতা উল্টায়। ভাতের দানাকে আঠার
মানিয়ে চিঠিটা আটকানো হয়েছে খাতার পৃষ্ঠার সাথে। পরি সেটা খুলে পড়তে লাগে। স্বর্ণকেশী কন্যা সোনালি। পত্রের শুরুতে প্রিয় বলে সম্বোধন করিনি কেন জানো? কারণ কারো প্রিয় হতে গেলে তার মন জয় করতে লাগে, তার অনুমতি নিতে হয়। আমি জানি না আমি তোমার প্রিয় কিনা, কিন্তু তুমি আমার প্রিয়, আমার প্রিয়তমা। আমি জানি না কিভাবে তোমার মন জয় করতে হবে, তবে আমি তোমার প্রেমে পড়ে গেছি, আর উঠতে পারছি না। এখন যদি তুমি আমাকে একটু ওঠাও তাহলে খুব ভালো হবে। যখন ওই ধান খেতের আইল ধরে হেঁটে যাও, ধানের শীষে তোমার শরীরের ছোঁয়া লাগে, ঘাসগুলো তোমার কোমল পায়ের শীতল স্পর্শ অনুভব করে আমার খুব হিংসা হয়। আমি পারি না। বইগুলোর উপর রাগ হয়, কারণ ওদের সবসময় বুকে চেপে ধরো। ওদের আমার মনে হয় মেরে ভূত বানিয়ে দে, কিন্তু ওরা তো ব্যথা পায় না, মেরে কী লাভ? তবে শুনে রাখো গজদন্তিনী, তোমার হাসিতে আমি রোজ মরি। এভাবে প্রতিদিন না মেরে একেবারে মেরে ফেলো, তাহলে খুব ভালো হয়। মরে গিয়েও বেঁচে যেতাম। ভয়ঙ্কর সুন্দর হাসির থেকেও তবে আবার বাঁচতে ইচ্ছে করে খুব। তোমার হাসিতে বারবার মরতে চাই আমি। দয়া করে বাঁচাও আমাকে, রাখাল। অধর জোড়া প্রশস্ত করে হাসলো পরি। হারিকেনের লাল আলোয় অসম্ভব সুন্দর এই রমণী হাসির জোড়া বস্তুগুলো ছাড়া কোনো জীব দেখতে পেল না। যদি কোনো পাখি এই হাসি দেখত তবে নিঘাত সেই হাসিতে মুগ্ধ হতো। এই প্রথম কারো প্রেমপত্র পড়ল পরি। পৃথিবীতে কেউ এত ভালো করে চিঠি লিখতে পারে পরি তা আজ জানলো। রাখাল চিঠিটা না পড়লে হয়তো বুঝতেও না কখনো। চিঠিতে গজদন্তিনীর প্রশংসা করছে রাখাল। বিন্দুর মতো সোনালিও গজদাদ আছে, সেজন্য বিন্দুর প্রতি পরীরটা টান অন্যরকম। বিন্দুর মধ্যে সোনালিকে দেখতে পায় সে, শুধু গায়ের রঙটাই আলাদা। পরি দেরি না করে পড়া শুরু করলো। সেই চিঠিটা পড়ে সোনালি রাখালের প্রেমে পড়ে গেছিল। তারপর ছোট ছোট প্রেম জড়ানোর অনুভূতি কাহিনী লিখেছে সোনালি। ভরা বর্ষায় রাখাল ওর জন্য কদমগুচ্ছ নিয়ে আসতে, কখনো বেলি ফুল। স্কুলে যাওয়ার পথে লক্ষ্যচোর আড়ালে গুজে দিত নিজের অদম্য অনুভূতি। শাপলা বিলে নৌকা করে ঘুরে বেড়াতো দুজনে। পদে পদে ভালোবাসার প্রমাণ পেয়েছে সোনালি। আকাশকে বিধায় সুন্দর করে বানিয়েছে। এই ধরনই তার থেকে বেশি সুন্দর। আমার তা দেখতে ইচ্ছে করে না। মনে হয় তুমি না থাকলে এই পৃথিবীতে সুন্দর লাগতো না, পৃথিবী এত মোহনীয় লাগতো না। ঘাসগুলো নেতিয়ে পড়তো না, বিচিত্রময় ফুলগুলো বিশ্রী রং নিত না, পদ্মার পানি কালচে হয়ে যেত না, নুননগর শান্ত হয়ে পড়তো, আর এই রাখাল রংহারা হতো। শান্ত নজরে সোনালি তার রাখালের দিকে তাকিয়ে মুচকি হাসে। এত ভালো সোনালি নিজেও রাখালকে বাঁচতে পারেনি। চোখের অশ্রুগুলো হানা দিল কপালদয়ে। আনন্দ অশ্রু যার সাথে রাখাল প্রতিদিন মিলিত হয়, এই অশ্রু রাখালকে বড় শান্তি দেয়। তা বুঝে যায় এই স্বর্ণকেশী কন্যা ওর ভালোবাসা খুব করে বুঝে গেছে। আরও কিছু ঘটনা তুলে ধরেছে সোনালি। শাপলা বিলে ঘুরে গিয়ে আফতাবের কাছে ধরা খাওয়ার পয়ের কাহিনী। একের পর এক আঘাতে সেদিন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছিল সোনালির দেহখানা। রক্তে লাল কেটে গিয়েছিল সারা শরীর। কাঠের লাকড়ির মারের দাগে 7 দিন জ্বরে ভুগছিল সে। তবু রাখালের নাম ভুলেনি সে। এর পরের দিনগুলো আরও দুর্বিষয় হয়ে ওঠে। আঘাতে আঘাতে দিন কাটে। মায়ের কাছে আসা সুযোগও থাকে না তখন। বন্দিভাবে পড়ে থাকে হয় নিজ কক্ষে। তারপরের সব কিছু পরীর জানা। আফতাবের উপর রাগটা পরীর আরও বেড়ে যায় তখন। তবে পারে না দৌড়ে গিয়ে বোনের ঘরের দরজা খুলে দিতে। সেদিনের পর থেকে পরী আর রূপালীর বাড়ি থেকে বের হওয়া বন্ধ হয়ে করে দেয় আফতাব, সাথে বাড়ির সব মহিলাদের। তারপর আসে সেই দিন যেদিন সোনালি পালিয়ে যায় রাখালের সাথে। ওকে সাহায্য করেছিল রূপালী। রূপালীর কাছে শানু প্রায় আসতো সোনালির খবর নিয়ে, তাও গোপনে। সেই সুযোগে লুফে নিল সোনালি। ঘরের জানলা দিয়ে রূপালী আর পরী লুকিয়ে কথা বলতো বোনের সাথে। রূপালীর কাছে একখানা চিঠি গুজে দেয় সোনালি, আর সেটা শানুকে পৌঁছে দেয় রাখালের কাছে। রাখাল কী অবস্থা হয়েছিল তা সোনালি জানতে পারেনি। শুধু এইটুকু দেখেছিল যে লতিফার দেলোয়ার রাখালকে ঘাড় ধরে টেনে নিয়ে যাচ্ছে। সোনালি তখনই বুঝতে পেরেছিল রাখালের সাথে খারাপ কিছু হতে যাচ্ছে। আফতাব বিয়ে ঠিক করে তার বড় মেয়ের, আর তার নিজের ভালোবাসা পাওয়ার জন্য বের হয়ে যায় নিজ গৃহ ছেড়ে। দুবার লোকলজ্জার পড়ে গিয়ে আফতাব মেয়েকে আর ঘরে তুলতে চান না। তারপরে আর কিছু লেখা নেই। হয়তো এখানেই সমাপ্ত করেছে সোনালি। কিছু একটা ভেবে পরের পাতা উল্টায় পড়ি। সেখানে লেখা আছে, আমিও সাধারণ ছেলেটার পিছনে যতটা ছুটেছি রাজপ্রাসাদের রাজপুত্রের পিছনে অতটা ছুটব না। ওকে ছেড়ে থাকি কি করে? তাই গন্তব্য দূর অজানা, চলে যাচ্ছি, আর হয়তো কোনোদিন দেখা হবে না পড়ি। লেখাটার উপর এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সেটা পড়ির চোখের পানি। বুকের ভেতরটা মোচড়াচ্ছে খুব। সত্যি কি সোনালির কথাটা সত্যি? আর কোনোদিন দেখা হবে না বোনের সাথে? পরি পরের পাতায় দেখলো
তোর খুব কাছের মানুষগুলো, তোর প্রিয় মানুষগুলো প্রতিনিয়ত আঘাত করে চলেছে পরি। সময় হলে ঠিক বুঝতে পারবি। কথাটা ধাক্কা খেলো পরি। কাছের মানুষ প্রিয় মানুষগুলো আঘাত করে কিভাবে? তাহলে কি কাছের মানুষ আর প্রিয় মানুষের মধ্যে পার্থক্য আছে? ঠিক মতো মগজে ঢুকাতে পারছে না পরি। বোঝার পরে পরের পৃষ্ঠায় গেল, তবে সেখানে কিছুই লেখা নেই। আরও কিছু পৃষ্ঠা রঙের মেলা, তার মানে কিছু লেখা নেই। সোনালির লেখা শেষ বাক্যের ভাবনায় ফেলে দিল পরীকে। কাছের মানুষ প্রিয় মানুষের মানে পরি মাথা ঘুরাচ্ছে। সোনালি আসলে কি বোঝাতে চাইছে? এই রহস্য উদ্ঘাটন করতে মালার কাছে যেতে হবে। একমাত্র মালাই পারবে সোনালির কথার মানে বোঝাতে। ওর কোনো কাছের মানুষ বা প্রিয় মানুষ আঘাত করছে তা জানতে হবে। ভাবনাগুলো আর ঘুমোতে দিল না 15 বছরের কিশোরীকে। বাকি প্রহর বিনা নিদ্রায় পার করলো সে। ভোরের দিকে ঘুমিয়েছে পড়ি, ফলে ওর ঘুম ভেঙেছে দেরিতে। কাল রাতের কথা মনে পড়তে ছুটতে গেল মায়ের কাছে, কিন্তু মালাকে অন্ধরে কোথাও পেল না। দরজার ফাঁক দিয়ে বৈঠক ঘরে চোখ পড়তে মালাকে দেখলো পড়ি। আশিফ শেখরের সাথে কথা বলছে। পরি নিজের ঘরে চলে যেত থেমে গেল। শেখর আর আশিফ ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো। কথা শেষে যখন ওরা চলে গেল, তখন ওদের পায়ের দিকে তাকালো পরি। মৃদু হেসে সে দৌড়ে চলে গেল, আর ভুলে গেল সোনালির বলা কথাটা। পরিযান, এটা হচ্ছে 4র্থ পর্ব। জানি না ভিডিওগুলো কবে ভিউ হবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।